আজ সে তার যৌবন বাঁচাবে না জীবন বাঁচাবে। যে বাচ্চাটার বয়স 6.5 বছর সে আসামি। কোন গভর্নমেন্ট এই বাচ্চাগুলোর দায়ভার নেবে? সৌদি গভর্নমেন্ট নিবে, মিডল ইস্টের তারা নিবে, না বাংলাদেশের গভর্নমেন্ট নিবে? আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করছেন এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। আমাদের দেশ থেকে শ্রমিকরা যে মিডল ইস্টে যায়, এই মিডল ইস্টটা বলা যায় আমাদের দেশের একটা বড় শ্রম বাজার, এবং এখানে যে নারী শ্রমিকরা যায়, আমরাও চাই ওমেন এম্পাওয়ারটা আরও বৃদ্ধি পাক বাংলাদেশের, এবং আমাদের অর্থনীতি আরও সচল হোক, আমাদের দেশের মানুষগুলো আরও ভালোভাবে তাদের জীবিকা নির্ভর করতে পারুক। কিন্তু এখানে কিছু দুঃখের বিষয় আছে। এই দুঃখের বিষয়টা হচ্ছে আমাদের দেশ থেকে যে শ্রমিকরা মিডল ইস্টে যায়, এখানে এরা খুব সংঘবদ্ধ একটা চক্রের দ্বারা প্রতারিত হয়। কেমন প্রতারিত হয় আপনারা দেখবেন, বিভিন্ন আমাদের এখানে এজেন্সি কোম্পানিগুলো আছে, এই এজেন্সি কোম্পানিগুলো হচ্ছে একজনের নামে তারা বিভিন্ন কোম্পানি খোলে, এবং আপনারা দেখবেন এই কোম্পানিগুলোতে কেউ একজন এমডি, তার ছেলে হচ্ছে চেয়ারম্যান, আর এক ছেলে এমপ্লয়, তার ওয়াইফ হচ্ছে স্টাফ। তারা এইভাবে নানা ধরনের কোম্পানি খুলে নানাভাবে মানুষকে প্রতারিত করে। এবং আমি আইনজীবী হিসাবে একটি বাস্তব প্রমাণের সাক্ষী হয়েছিলাম। হঠাৎ আমার চেম্বারে একজন ব্যক্তি আসে, সে তার কোম্পানির একজন এমপ্লয়ের জামিনের জন্য, কিন্তু আমি যখন পেপারসগুলো দেখলাম সেই কোম্পানির এমপ্লয় হচ্ছে সেই লোকের নিজের ছেলে, এবং সেই ছেলের বয়স হচ্ছে মাত্র 6.5 বছর। মানে 6.5 বছরে সে আসামি। যে বাচ্চাটার বয়স 6.5 বছর সে আসামি। এবং তার আরেকটা কোম্পানি সম্পর্কে আমি যখন স্টাডি করলাম, দেখলাম সেই 6.5 বছরের ছেলেই ওই কোম্পানিতে চেয়ারম্যান পদে আছেন, এবং ওখানেও তিনি আসামি। তো এগুলোকে একটু শক্ত হাতে দমন করতে হবে। এবং আমি মিডল ইস্টের কথা যেটা বলবো, এই যে মিডল ইস্টে যে সৌদি আরবে যে নারী শক্তি আমরা রপ্তানি করছি, এই যে মেয়েরা গেল, যে এজেন্সির মাধ্যমে গিয়ে তারা কিন্তু আপনারা ওই পরিবেশটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে একটি বদ্ধঘর, কিছু হাবিবি, কিছু শেখ, তারা তাদেরকে জীবনের ঝুঁকি দিয়ে, মেরে দেওয়ার ঝুঁকি দিয়ে তাদেরকে যে ধর্ষণ করছে দিনের পর দিন, এবং তারা অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফিরে আসছে, দেশে এক প্রকার তাদেরকে লাথি মেরে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই যে তারা অন্তঃসত্ত্বা হয়ে আসছে, ভ্রূণ পেটে নিয়ে আসছে। আপনারা দেখবেন এয়ারপোর্টে কিছুদিন আগে একটি অন্তঃসত্ত্বা মা, যিনি কিনা 3 বছর সৌদি আরবে ছিলেন, এবং অন্তঃসত্ত্বা হচ্ছে ওই দেশে, যেই সন্তানের পিতা সৌদি আরবের হাবিবি শেখ, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হচ্ছে বাংলাদেশে। এই বাচ্চাগুলো দায়ভার কে নেবে? কোন সরকার নেবে? যে এজেন্সি পাঠাচ্ছে তারা কি নেবে? আলটিমেটলি দোষ হবে ওই মেয়েটার, যে তুমি নষ্টামি করছো। কিন্তু ওখানে পরিবেশটা কি ছিল? আজ সে তার যৌবন বাঁচাবে না জীবন বাঁচাবে? এমনকি জীবন যৌবন কোনোটাই বাঁচাতে পারে না। অনেক নারী তার জীবনও ওখানে দিয়ে দিচ্ছে। এগুলো কোনো বিচার হচ্ছে না, কোনো তদন্ত হচ্ছে না, কোনো লিস্ট তৈরি করা হচ্ছে না। এবং আবারও আমি এই সন্তানদের কথায় যদি ফিরে আসি, এই যে বলতে গেলে নাজায়েজ যে সন্তানগুলো হচ্ছে, এই সন্তানগুলোর পরিচয় কে দেবে? এই বাংলাদেশ দিবে না সৌদি আরব দিবে? তাদের ন্যাশনাল আইডি কার্ডটা কোন দেশের হবে? তারা কি সৌদি আরবের সিটিজেন না বাংলাদেশের সিটিজেন? তারা বিভিন্ন ভাতা, তাদের লেখাপড়া কোন দেশের আইন হবে, কোথায় হবে? এটা সত্যি দ্বিধাদ্বন্দ্ব, এবং এই বিষয়টা ফগি। তো এটা ক্লিয়ার করার জন্য আমি আমাদের গভর্নমেন্টের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাবো। আমাদের যে নারীরা, এখানে বেশিরভাগ নারীরা হাউস ওয়ার্কিং হিসাবে যায়, তাদের প্রপার সম্মান বা তাদের সিকিউরিটি কতটুকু পাচ্ছে আমরা যদি একটু আলোকপাত করি, তাহলে আমরা দেখতে পারবো যে তারা নানা ধরনের ট্রিটি করে এই মিডল ইস্ট বিশ্বের বিভিন্ন দেশের সাথে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে তারা একটা চুক্তিতে আসে যে তোমাদের দেশের অনলি 25% মেল ওয়ার্কার, পুরুষ শ্রমিক তোমরা দিবা, এবং 75% ফিমেল, মহিলা শ্রমিক তোমাদেরকে পাঠাইতে হবে। কিন্তু এই চুক্তিটা করলো, এই এত মহিলা শ্রমিক নিয়ে তারা করবেটা কি? এজন্য কিন্তু ভারত এই চুক্তি থেকে সরে আসছে, এবং তাদের শ্রমিককে মিডল ইস্টে পাঠানো বন্ধ করে দিয়েছে। তারা কিন্তু মুসলিম প্রধান দেশ না। এরপরে আমরা একটা মুসলিম প্রধান দেশ হয়ে আমরা সেই চুক্তিতে ছিলাম যেখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল মিডল ইস্ট থেকে যে কোনো পুরুষ শ্রমিক যাবে না, 100% মহিলা শ্রমিক পাঠাতে হবে। কিন্তু আমরা সেটাতেও রাজি ছিলাম। আর এই মহিলা শ্রমিক পাঠালে এর উপকারিতা বা অপকারিতা কি আমি যদি বলতে চাই, তাহলে আপনারা দেখবেন এই যে মহিলা শ্রমিকরা গেল, তারা যেভাবে শারীরিক ও মানসিক নির্যাতিত হয় এবং যৌন নিপীড়নের শিকার হয়, তা বলে আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, আপনারা কিছুদিন আগে একটা জিনিস দেখবেন যে এয়ারপোর্টে একটা অন্তঃসত্ত্বা মা আসতেন, যিনি কিনা 3 বছর সৌদি আরবে খাটছেন, সে পেটে বাচ্চা নিয়ে বাংলাদেশে আসতেন। তিনি অন্তঃসত্ত্বা কিভাবে হলেন? এই প্রশ্ন কি আমরা আমাদের গভর্নমেন্টের কাছে রাখতে পারি না?
আপনারা দেখবেন এই নারীরা অন্তঃসত্ত্বা হয়ে বাংলাদেশে এসে বাচ্চা ভূমিষ্ঠ করছে, প্রেগনেন্ট হয়ে বাংলাদেশে আসছে, এসে বাচ্চা ভূমিষ্ঠ করছে, এই বাচ্চাগুলোর ভরণ পোষণ কে দেবে? এই বাচ্চাগুলোর দায়ভার কে নেবে? এই বাচ্চাগুলোর বাপ কে হবে? কোন গভর্নমেন্ট এই বাচ্চাগুলোর দায়ভার নেবে? সৌদি গভর্নমেন্ট নিবে? মিডল ইস্টের তারা নিবে? না বাংলাদেশের গভর্নমেন্ট নিবে? এই বাচ্চাদের অভিভাবক কে হবে? এই বাচ্চাদের বাবার পরিচয় কোথায় থাকবে? এই বাচ্চাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড কোন দেশের হবে? সে নাগরিকত্ব কোন দেশের পাবে? এ দেশের পাবে না ও দেশের পাবে? কিন্তু এই মহিলাগুলো কি করছে? তারা ইনকাম করছে, ইনকাম করে দেশে টাকা পাঠাচ্ছে, দেশের অর্থনীতি সচল হচ্ছে, তাদের পরিবার তাদের টাকাতে জমি জাতি গাড়ি বাড়ি কিনছে, কিন্তু একটা সময় তাদেরকে জাস্ট টিস্যু পেপারের মতো ও দেশ থেকেও ছুঁড়ে ফেলাই দিচ্ছে, এ দেশ থেকেও ছুঁড়ে ফেলাই দিচ্ছে। তো আমি আমাদের প্রাইম মিনিস্টারকে সাধুবাদ জানাবো, কেননা তিনি এটা খুব ক্লিয়ার করে দিয়েছেন। আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান তিনি বলছেন যে কোনো নারী শ্রমিক যদি পাঠানো হয় তার সমস্ত প্রকার সিকিউরিটি এবং তার সমস্ত প্রকার দায়ভার সে দেশের গভর্নমেন্ট এবং এদেশের গভর্নমেন্ট নিবে, যাতে আমাদের নারীরা সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। আমাদের বাঙালি মা বোনেরা ফিরে আসতে, এটা যেন ফিরে আসতে না পারে, এটার জন্য আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করছেন এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো এবং গভর্নমেন্টকে জানাবো যে আরও শক্ত হাতে যাতে এটা দমন করা যায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।